হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর তখন ঘড়িতে বেজেছিল 6টা না 7টা মনে হয় এরকম হবে। আর ঘড়িটা তো উল্টো দেখায় ক্যামেরায়, তাই এখন আর বুঝতে পারলাম না, যেহেতু আমি ভিডিওটা বেশ কিছুদিন পরে এডিটিং করছি তো ভুলে গেছি কটায়, তো 6:45 করে হবে। আর তারপর পরীকে নিয়ে চলে এলাম ওর দিদুন বাড়িতে। আমি না পরীকে মায়ের কাছে রেখে যাব, কারণ যেখানে যাচ্ছি সেখানে রাস্তাটা আমার বাড়ির থেকে অনেকটা দূর, যেটা পরি জার্নি করতে পারবে না। আর তারপরে তো হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, তো পরি ঠান্ডা লেগে যাবে, ও কারণে ওকে আমি মায়ের কাছে রেখে তারপর যাব। আর ওই পুতুলটাও আগের দিন রাত্রে ফাংশন দেখতে গিয়ে কিনেছিল, সেটাও ও বয়ে বয়ে নিয়ে আসবে, যে ওখানে খেলবে। যাকে তবু নিয়ে এসেছিলো বলে তাই, নাহলে আমার বাড়িতে থাকলে তো ফেটেই যেত, খারাপ হয়ে যেত। যাকে তো তারপর দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখানে আমার মায়ের মন্দির দর্শন হয়ে গেল। আর যেতে যেতে অরিন্দম বলে একটু চা খেয়ে নিই, নাহলে কিন্তু খুব ঠান্ডাও লাগছিলো। আমি যেহেতু মোটা কিছু নিয়েছিলাম না, কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার ধাত, ওর জন্য আমি শুধু কানটা আর গলাটা একটু চাপা দিয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো দক্ষিণেশ্বরের মায়ের দর্শন করে এবার কোথায় যাই তোমাদেরকে বলি চলো। যখন বালির ব্রিজটা ক্রস করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম মায়ের মন্দিরের চূড়াটা, আর মায়ের মন্দিরের চূড়াটা দেখতে দেখতে আমি যাচ্ছি নৈহাটির বড়মা দর্শনে। সকলের মুখে শুনেছি, সব সময় ফোনে দেখেছি মাকে, ফোনে দেখেই মাকে মানে যেন চোখ সার্থক হয়ে যেত, আজকে নিজের চোখে দেখব। আর দেখো তারপরেই রাস্তায় এসে দেখছি অরিন্দমের গাড়ির চাকাটার টায়ারটা লিক হয়ে গেছে, তো সারিয়ে টারিয়ে চলে এসেছি। মানে এই রাস্তাটা নাকি দুদিন ধরে নাকি পা রাখার জায়গা ছিল না, সেখানে আমরা মোটামুটি গাড়িটা এক জায়গায় রেখে আর হাঁটতে হাঁটতে চলে এসেছি বড়মার দর্শনে। বড়মার দর্শনের পর আমার তো কিছু বলার ভাষা নেই, মানে শুধু এতদিন ধরে সবার মুখে শুনে এসেছি আর ফোনে দেখে এসেছি, আজকে মাকে আমি নিজের চোখে দেখলাম। এখনও আমি এডিটিং করার সময় মায়ের মুখটা দেখছি, আর আমার মানে আমি এই ফিলিংসটা নিয়ে বলতে পারবো না, যে আমি যদিও বা ঠাকুরে একটু বেশি বিশ্বাস করি, ভগবানে একটু বেশি বিশ্বাস করি। আমার এই আজকে ভাইফোঁটার দিন আমার দীঘা যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে। আমার মনে হয় আমি মাকে আগে থেকে বলে রেখেছিলাম, আমি যেন তোমাকে দেখতে যেতে পারি একবার হলো আমার নিজের চোখে। এত লোকের ভিড় ঠিলে যে মাকে দেখতে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওনা। আর কিছু পাই আর না পাই, আমি অরিন্দমের থেকে কিছু চাইবো আর সেটা আমাকে ও দেবে না, আমি এটা বিশ্বাস করি না। তা ওকে আমি একবারই বলেছিলাম আমাকে তুমি মায়ের কাছে নিয়ে যাবে, ও আমাকে বললে হ্যাঁ নিয়ে যাবো, তুমি যেতে চেয়েছো, আমি তোমায় নিয়ে যাবো না। তো মাকে দেখে বেরিয়ে একটু কচুরি টচুরি খেয়ে চলে এলাম, ব্যারাকপুরের উপর দিয়ে বাড়ি আসছিলাম, তো বললো চলো দাদা বৌদিতে আমরা লাঞ্চটা করেই যাই। তো তখন তো প্রায় অনেকটা সকাল সকাল ছিল, তার জন্য আমরা বেশি কিছু খেতে পারিনি। আমি এখন খাবারের নামগুলো ভুলে গেছি, সামান্য করে আমি শুধু ওইটুকুনি খেয়েছিলাম। অরিন্দম একটা বিরিয়ানি খেয়েছিল আর 1 প্লেট বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু মেয়ে আমার বিরিয়ানি খেতে ভালোবাসে তার জন্য, আর আমার বাপিও বিরিয়ানি খেতে ভালোবাসে, ওই জন্য চলে এসেছিলাম বাড়িতে। মায়ের কাছে গিয়ে শুধু আমি মায়ের থেকে তো কিছু চাইতে জানি না, তখনের ফিলিংসটা আমার এখন মনে নেই, তবে মাকে দেখে আমার আবারও চোখে জল চলে এলো। তখনের ফিলিংসটা আমি বলতে পারবো না, মায়ের কাছে কী চেয়েছি কী করেছি কী জানি না। তবে মা তো অন্তর্যামী, তার কাছে গিয়ে দাঁড়ালেই মা সব তার সন্তানের দুঃখ, ভালো লাগা সব কিছু সেই বুঝে নেয় আর বুঝে যায়ও। আর যাই হোক, তারপরে বাড়ি আসার পথে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর মিষ্টি কিনে নিয়ে চলে এলাম, কারণ ওই দিন ছিল ভাইফোঁটা, এসে ভাইকে ফোঁটা দিতে হবে। আমার যেহেতু নিজের কোনো ভাই নেই, আমি আমার সেজো কাকার ছেলে, আমাদের বাড়ির ওই একটি ভাই আমাদের, তো ভাইকে ফোঁটা দেবো বলে চলে আসি। আর এসে শুনি মেয়ে নাকি চূড়ান্ত বদমাইশি করেছে, মানে যাদেরই ঘরে ঢুকছে, আমার বড়মার ঘরে ঢুকছি তা সেখান থেকে নালিশ শুনছি, আমাদের ঘরে আসছি তখন মায়ের থেকে নালিশ শুনছি, হ্যাঁ ছোটো কাকার ঘরে যাচ্ছি তখন ওদের থেকে নালিশ শুনছি। মানে আমার মেয়ে এত বদমাইশি করেছে, কারোর কথা শুনেনি, হ্যাঁ খেতে চাইনি, প্রচুর লাফালাফি, মানে হুড়ুহুড়ি, কারোর কথা শুনেনি, এদিক ওদিক যেতে বায়না করেছে নাকি। তারপরে আমি বাড়িতে এসে স্নান করে ভাইকে ফোঁটা দেবো বলে চলে এসেছি। আর দেখো আমার মেয়ে কিন্তু সব রপ্ত করছে, আমি কেমন করে ভাই ফোঁটা দিচ্ছি ও সব দেখছে, এবং ও আমার সাথে ওর মামাকে ফোঁটা দেবে বলে মানে ও দিচ্ছে আর কি, মানে দিচ্ছে। আর তারপরেও বায়না করছে, মা আমার তো ভাই নেই, আমি তাহলে কাকে ফোঁটা দেবো, আমিও ফোঁটা দেবো বলে খুব বায়না জুড়েছে। আমি বলছি এবার আমি কী করবো, কোথা থেকে ভাই পাবো এবার বলো তো বাবা। তো তখন আমি বললাম ঠিক আছে, আমি মামাকে ফোঁটা দিয়ে নিই, তুই বরং তোর দাদাদেরকে ফোঁটা দিস। সে তো মেয়ে শুনে খুব খুশি। তার আগে তো প্রচুর বদমাইশি করেছে, আমি আসতে আমাকে যখন সবাই মিলে বলেছে যে দেখ পরি আজকে এত বদমাইশি করেছে, তখনও কিন্তু ভয় পেয়ে গেছে যে মা তো তাহলে এবার আমাকে মারবে বা বকবে। তো দেখো আমার কাশি আজও ভালো হয়নি,
আজকে প্রায় পুজো থেকে কাশি ধরেছে, একটুখানি করে ভালো হচ্ছে আর আবারও মানে হয়ে যাচ্ছে কাশি। যাক গেই, দেখো আমার জেঠু বসে পড়েছে ফোঁটা নিতে মেয়ের হাত থেকে। আমার মেয়ে কিন্তু আমাকে পুরো কপি করে নিয়েছে যে আমি কী করলাম কি না করলাম, ও কিন্তু ওর বদাদার সাথে তাই করছে। আগে মধু খাওয়াচ্ছে, তারপরে ফোঁটা দিচ্ছে, মানে কী বলবো, দেখে ভাল লাগছে। ওরাও একটু মজা পেলো, আমিও একটু মজা পেলাম। আচ্ছা, তারপরে হলো এবার পয়সা চাওয়ার পালা। যেটুকু দাদাকে পয়সা চাইছে, বলছে বড়দাদা আমায় পয়সা দাও। তো দাদা দিতে চাচ্ছিলো না, ও জোর করে টেনেই নিয়ে নিল দেখো। তারপর আমার জেঠুকে আমি বললাম, এই তখন মিষ্টি দেওয়ার কথা বলছি, দাদাদেরকে তো মিষ্টি দিতে হবে। বলছে না, আমার বড়দাদার তো সুগার আছে, বড়দাদাকে মিষ্টি দিতে হবে না। মানে আমার মেয়ে এতটাই পাকা। তারপরে দেখো এটা আমার বাপি, ওর বাপিকে ফোঁটা দিতে বসে গেছে। আমার মেয়ে একদম পাকা মোড় তো শেষ নেই ওর, কী আর করবো। ভেবেছি যে আমার মেয়েতে সবাই মাত্র 3 বছর, পরের বছর থেকে ফোঁটা দিতে বলবো। তোমরা সবাই ভাইফোঁটা কেমন কাটালে? আশা করি তোমরা সবাই ভাইফোঁটা ভীষণ ভালো কাটিয়েছো।